নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারোই মধুবন্তীর সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। শুরুতেই স্বর্ণালী, আমরা যে বড় খবরে নজর রাখবো, রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর কি হলো না তার বাসভবনে হামলার ঘটনা, হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। একেবারেই মধুবন্তী এবং বিজেপির বিরুদ্ধে, এবং যদি বিশেষ করে বলতে চাই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে হামলার অভিযোগ করেছেন মমতা বালা ঠাকুর। গাইঘাটা থানায় এর বিষয়ে অভিযোগও দায়ের করেছেন তিনি। তৃণমূলের পক্ষ থেকে ভিডিও দেখিয়ে অভিযোগ করা হয়েছে এবং যে ঘটনা ঘটেছে মমতা বালা ঠাকুর তার বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই অভিযোগ উঠেছে গাইঘাটা থানায়, অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তার নেতৃত্বে হামলার অভিযোগ, বাড়ির তালা ভাঙা হয় এমনটাই জানা যাচ্ছে। এবং ঠাকুর বাড়িতে মমতা বালার বাড়িতে যে হামলার ঘটনা ঘটেছে তা রবিবার রাতে ঘটেছে এবং তৃণমূলের পক্ষ থেকে একটি ভিডিও দেখিয়ে অভিযোগ করা হয়েছে। একেবারেই মধুবন্তী, এবং আমরা জানি যে মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের যে দ্বন্দ্ব তা কিন্তু বহু পুরনো, এবং অবশ্যই লোকসভা নির্বাচনের আগেই কিন্তু সেই দ্বন্দ্বই আবারও মাথাচাড়া দিল। এবং গতকাল রাতে আমরা দেখেছি যে সেই অভিযোগ দায়ের করেছেন মমতা বালা ঠাকুর। পাশাপাশি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পরিষ্কারভাবেই যে শান্তনু ঠাকুর এবং তার সঙ্গে আরো বেশ কিছু লোক রয়েছেন, তারা কিন্তু রীতিমতো একটি ঘরের একটি দরজার তালা ভাঙছেন। এবং যেমনটা অভিযোগ করা হয়েছে মমতা বালা ঠাকুরের পক্ষ থেকে যে বড়মা বীণাপানি দেবীর ঘরের তালা ভেঙে ঢুকতে চেয়েছেন শান্তনু ঠাকুর। দেবাশিস মণ্ডল সরাসরি বনগাঁ থেকে রয়েছেন, কথা বলবো দেবাশিসের সঙ্গে। দেবাশিস, এখনো পর্যন্ত যে অভিযোগ উঠেছে, ছবিতে যা দেখা যাচ্ছে, তৃণমূলের পোস্ট করা ভিডিও আমরা দেখতে পাচ্ছি, সব মিলে ঠিক কি হয়েছে প্রথমে জানতে চাইবো, এরপর পুলিশ কি বলছে এই হামলার ঘটনা নিয়ে জানবো। দেখো মধুবন্তী, তুমি জানো যে গতকাল সন্ধ্যে থেকে কিন্তু এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায়। যেটা হলো এখানে শনিবার থেকে শুরু হয়েছে ঠাকুরনগরের মতুয়া মেলা। ফলে স্বাভাবিকভাবে এই ঠাকুরনগরের প্রচুর মতুয়া ভক্ত যারা কিন্তু দুদিন আগে থেকে তারা আসতে শুরু করেছিলেন এবং লক্ষ লক্ষ ভক্ত কিন্তু উপস্থিত ছিলেন। এবং সেই সময় গতকাল সন্ধ্যে থেকে কিন্তু ব্যাপক উত্তেজনা এবং ঝামেলার সৃষ্টি হয়। যে আমি যেটা দেখানোর চেষ্টা করবো, এই যে ঘরটি বীণাপানি ঠাকুর থাকতেন এবং পিয়ার ঠাকুর থাকতেন, যেখানে লেখা আছে হিমু নাম লেখা আর কি। এবারে এইটা হচ্ছে কপিলকৃষ্ণ ঠাকুরের ঘর। কপিলকৃষ্ণ নাম ডাকনাম হিমু। তো সেই ঘরে থাকতেন মমতা বালা ঠাকুর। এবং তাকে কিন্তু এই 90 সালে যখন পিয়ার ঠাকুর মারা যান এবং 2019 সালে বীণাপানি ঠাকুর মারা যান, তো তারপর থেকে তার আগে থেকে এখানে কিন্তু মমতা বালা ঠাকুর এই ঘরে থাকতেন। এবং কালকের মমতা বালা ঠাকুরের যে অভিযোগ করেছেন যে তাকে কিন্তু মারধর করে এবং তাকে এই ঘরে তালা ভেঙে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এবং এই ঘরটাকে কয়েকটা তালা মারা রয়েছে এবং এই ঘর থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মমতা বালা ঠাকুর যেটা আমাদেরকে জানিয়েছেন, তিনি কিন্তু এই ঘরে থাকতে পারেননি। তিনি ঘরের বাইরে রয়েছেন, সারা রাত কাটিয়েছেন এবং আজকেও তিনি ঘোরাঘুরি করছেন আশেপাশে এলাকায়, কিন্তু ঘরে ঢুকতে পারছেন না। তো আমার সঙ্গে রয়েছেন মমতা বালা ঠাকুর, আমরা সরাসরি তার সঙ্গে একটু যাওয়ার চেষ্টা করব। দিদি, এই যে ঘরে তালা ভেঙে কালকে যেভাবে আপনাদের ঢুকলো, এই মতুয়া মেলাটাকে কেন বেছে নেওয়া হলো আপনার মনে হয়? প্রথম হচ্ছে সিএ নিয়ে, যেটাকে ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যে আইনটা পাশ করেছে, যেটা লাগু করেছে, সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু কেউ এখনও অ্যাপ্লাই করতে পারেনি। এবং এটাকে নিয়েই আমরা প্রতিবাদ করছি। এবং মতুয়া ধর্ম মহামেলায় লক্ষ লক্ষ লোক ছুটে এসছে। শান্তনু ঠাকুরের বাড়ির সামনে একটা মানুষ যে তারা কীর্তন করেনি। এবং সেইখানে বিশেষ করে আমি বলবো, আমি নিজের চোখে দেখা, ওরই সংগঠনের লোকরা তারাও কিন্তু এখানেই কীর্তন করে আজকে সেখানে ঠাকুর বাড়ির ভিতরে আমাদের যেখানে সেখানে ধরে থেকে গেছে। তার যে ও দেখছে আমার পায়ের তলায় কোনো মাটি নেই। সামনে আমাদের এখনই লোকসভা ভোট, 19-এ যেভাবে জিতেছিল আজকে, এবং সেই সন্ত্রাস করেও ভাবছে যে এটা যদি করা হয় তাহলে মানে ওর জায়গা তৈরি হয়, পায়ের তলায় মাটি নেই। এবং যেভাবে আজকে ক্যামেরা ভাঙা থেকে শুরু করে বড়মার ঘরে তালা ভেঙেছে, বড় হাতুড়ি, হাম্বার হাতুড়ি নিয়ে এসছে, সাপল নিয়ে এসছে। এবং আমি আমার মেয়ে মধুপর্ণা ঠাকুর ওখানে বসেছিলাম, আমাদের গার ভিতরে আমাদের মানে উপর দিয়ে ফেলে দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেছে। এবং আমি থানায় যখন অভিযোগ করতে যাই, আমি বাড়িতে এসে দেখি যে আমার ঘরের সব জায়গায় আমার, এবং আমার রুমের ভিতরে, আমি 1985-এ 85 সালে আমার বিবাহ হয়। তারপরের থেকে একটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে, একটা রুমে আমি থাকি। এবং ওই ঘরটা এমনভাবে তৈরি করা যে আমার শ্বশুর শাশুড়ির ঘর টপকাই আমার ওই ঘরের ভিতরে যেতে হয়। আমি সেই সাংসদ হওয়া থাকাকালীনও আমি কিন্তু ওই ঘর থেকে বেরোয়নি, কেন ওটা আমার শ্বশুরে নিয়ে এখানে রেখেছে। কিন্তু তারা একটা অভিযোগ করছেন, তারা বলছেন যে এটা তো তাদের দাদু ঠাকুমার ঘরে, তাদেরও তো অধিকার রয়েছে। শুনুন, এটা অধিকার তাহলে এতদিন ধরে শুধুটি ঘরের অধিকার, তাহলে তাদের কি সেবা যত্ন করার অধিকার ছিল না?
তাদের কি প্রয়োজন ছিল না যে তাদের এই বয়স্ক মানুষ দুটোর একটা শোভাযত্ন করি? এবং আপনারা জানবেন যে এই বাড়িতে ওরা ছিল না। আমার বিয়ের আগে 85-এর আগে তার যে ঠাকুরমা ঠাকুরদাদা তাদের বাড়িতে উঠতে দেয়নি কেন, সে প্রশ্ন আমি করতে যাব না। তার কারণ হচ্ছে আমি তখন আমার বিয়েই হয়নি। তারা এই বাড়িতে কেন থাকেনি? দ্বিতীয় জিনিস হচ্ছে যে সম্পত্তিটা দেবত্ব করে দিয়ে গেছে বড়মা বিনাপানি। পুরো সম্পত্তি যা আছে সব দেবত্ব করে দেওয়া। ওদের মাত্র 6 কাঠা জায়গা দিয়েছে এবং সেখানে লেখাই আছে বংশানুক্রমে যে যেখানে বসবাস করিতেছে তার পুত্র এবং কন্যাদি নিয়ে সেখানেই তারা বসবাস করিবে। এবং পিয়ার ঠাকুরের তারা বলছে আবার ঠাকুরদাদার ঘর, আমরা তো কেউ কোথায় থাকবে কে না থাকবে সেটা তো তারা ডিসিশন করে দিয়েছে। এবং আমি যখন তারা অভিযোগ করছে যে আমি ঢুকতে দেয়নি, আমরা তো বলিনি আমরা ঢুকতে দেবো না। এবার তারা যদি কোথাও আমি যদি কোনো দিন 2019-এর থেকে বিনাপানি মারা যাওয়ার পরে যদি ঢুকতে না দেয়, তারা অভিযোগ করছে আমি ঢুকতে দেয়নি, তাহলে একটা কমপ্লেন কেন করেনি? থানায় আমার নামে অভিযোগ কেন করেনি যে মমতা ঠাকুর আমার যে ঠাকুরদাদার সম্পত্তি, ঠাকুরদাদার ঘর, তার ভিতরে আমার ঢুকতে দিচ্ছে না? কেন তারা কমপ্লেন তারা করেনি আমার নামে অভিযোগ কেন? তারাও একটা কথা বলছে যে এই ঘরটিকে হেরিটেজ ঘোষণা করা হবে। শুনুন, সেটা কি হবে কি না হবে সে পরের কথা। আগে প্রথম জবাবটা দেবে যে ভক্তদের কথা ওরা বলছে যে ভক্তরা এখানে দাবি করছে, কোন ভক্তরা? যারা জয় শ্রীরাম করে তারা, আর যারা হরিনাম করে তাদের ভিতর দুটোর ভিতর পার্থক্য বুঝতে হবে। কোন হরিনাম করে? এখানে হরিনামের মাধুর্য, যেখানে হরি ঠাকুর তার ধ্বনি দেয় আমরা, সেখানে জয় শ্রীরামের যে ধ্বনি দিচ্ছে এই বাড়িতে, সেই লোকগুলো এসে দরজায় তালা লাগছে হেরিটেজের কথা। আরে আগে শান্তনু ঠাকুর আর তার মা জবাব দিক, তার যে ক্যাডারদের নিয়ে, বিজেপির ক্যাডারদের নিয়ে আজকে যে সন্ত্রাস করেছে, বড় মা এবং পিয়ার ঠাকুরের বুকের উপরে সেই ঘরের ভিতরে জুতো পায়ে দিয়ে যেখানে গেছে, কতটা ভক্তি শ্রদ্ধা সেটা মতো সমাজ তারা জানে। এবং আমার থেকে বেশি জানে মতো সমাজে তাদের বাড়ি থেকে কেন বের করে দিয়েছিল পিয়ার ঠাকুর আর বিনাপানি। মঞ্জুর কৃষ্ণ ঠাকুর আরেকটা অভিযোগ করছেন যে আপনাকে মহারাষ্ট্রে 100 বিঘে জমি দিয়েছিলেন। আমাকে মহারাষ্ট্রে 100-500 বিঘে জমি দিই, সেটাতে বিনাপানি থাকতে জিজ্ঞাসা করতো। সেখানে কোনো জায়গায় বিনাপানি লিখে গেছে নাকি যে এই বাড়িতে থাকতে পারবে না, এই সম্পত্তি পাবে না, এই বাড়ির বউ না? সে মহারাষ্ট্র থেকে লিখে গেছে নাকি কোথাও? যদি থাকে তাহলে দেখাই দিয়ে যাক, তারা দেখাক না। মহারাষ্ট্রে কেন, যেখানে পৃথিবীর যেখানে দিক 100 বিঘে হোক আর যাও, প্রমাণ যেন দেয় কত বিঘা জমি আছে, তাতে বলেন যে সে প্রমাণটা দিয়ে দেন। খালি মুখে বলে হবে না, প্রমাণ দিতে হবে কয়শো বিঘা জমি ওখানে আছে। গতকালের পর থেকে আপনি এখন কোথায় আছেন? আমি রাস্তায় ঠাকুরবাড়ির এই যে মাঠে ঘাটে, সেখানে রাস্তার নিচে আমার যেখানে স্টোর রুম, তার ভিতরে নিচে তাঁবু পেতে শুতে হয়েছে। এবং আমি এক কাপড়ে এখনও আছি, কালকে থেকে যে কাপড় পরা, আমি না ব্রাশ করতে পেরেছি, না বাথরুমে যেতে পারছি, না আমার ঘরের ভিতরে। আমি জানি না আমি কালকে যাব দিল্লিতে। আমি মনে করি যে এটা আর একটা চক্রান্ত, যেটা হচ্ছে আমার শপথ গ্রহণ করতে যাব আমি পরশুদিনকে, সেই শপথটা পর্যন্ত আমার ডকুমেন্টস আটকে দিয়েছে ওই ঘরের ভিতরে। এটা পরিকল্পনাভাবে বিজেপি আমি যাতে শপথ গ্রহণ না করতে পারি, তার জন্য এই কাজটা তারা করেছে। এটা মারাত্মক। আমার এত সময় মনেই ছিল না, তার কারণ হচ্ছে আমার ডকুমেন্টস, আমার কাপড় চাপড়, আমার এভরিথিং ওই রুমের ভিতরে, আমার সব কিছু। আজকে আমার সে বড়মার ঘরে ওরা যা খুশি করুক, কিন্তু আমার রুমের ভিতরে আমি যেতে পারবো না, কারণ এটা আমার প্রশ্ন। সমগ্র মধ্য সমাজের কাছে, সমগ্র মানুষ জাতির কাছে আমার রাজনীতির কথা উঠতে, রাজনীতির কথা আমি বলছি। আগে আমি তো মানুষ একজন, আগে আমার ঘরে আমি যেতে পারবো না কেন? ঘরটার নাম আপনারাই বলছেন, ওখানে কী নাম লেখা আছে? হিমুর ডাক নাম হচ্ছে কপিল কৃষ্ণ ঠাকুর, ওদের নাম লেখা নাই কেন? ওখানে তো পিয়ার ঠাকুরের নাম লেখা থাকতে পারতো, কেন করেনি? সে হিমু নাম কেটে লেখছে, আমি তো লিখতে আসিনি, আমার বিয়ের আগের ঘটনা ওটা। আজকের কোনো কর্মসূচি আছে আপনার? আমাদের আজকে কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন, ভক্তরা যেভাবে আসছে আজকে বাজারে আমাদের বিরুদ্ধে যে তার বিরুদ্ধে নরেন্দ্র মোদী এসে বারবার করে বলছে নারীর সম্মান, নারীর অধিকার সুরক্ষিত আছে বিভিন্ন জায়গায়। তাহলে আজকে তারই ঘরের লোক, বিজেপির যে ঘর, সেখান থেকে তাদেরই এমপি মিনিস্টার আজকে আমাকে যে অত্যাচার করছে বিজেপির ক্যাডারদের নিয়ে, তার বিরুদ্ধে আজকে আমাদের মিছিল থাকবে এবং পরবর্তীকালে আমরা এখানে ধর্নায় বসবো। আমি একটু মতুয়া ভক্ত যারা রয়েছেন এখানে প্রচুর আমরা দেখতে পাচ্ছি, আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আপনি এই যে কোথা থেকে এসেছেন এবং আপনারা কি ভাবছেন আর কি? আমি রানাঘাট থেকে আসছি। গত রাত্রে যে ঘটনাটা আমাদের শান্তনু ঠাকুর ঘটিয়েছে, এটা মারাত্মক ঘটনা। এই ঘটনার আমরা প্রতিবাদ জানাই। সমস্ত মতুয়া সম্প্রদায় মানুষ এই ঘটনার নিন্দায় মুখরিত, কারণ এইটা একদম মানবতার যে বহিঃপ্রকাশ। একটা মানুষ যেমন পাগল হলে এই সমস্ত ঘটনা ঘটাইতে পারে, তারই বহিঃপ্রকাশ শান্তনু ঠাকুরের ভিতরে আমরা দেখতে পেলাম।
একদম মধুবন্তী, তুমি শুনলে যে একদিকে যেমন মমতা বালা ঠাকুর তিনি যেমন বললেন যে তার মতামত জানালেন, পাশাপাশি কিন্তু মতুয়া পক্ষ তারা কিন্তু দলে দলে আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু তাদের মতামত জানিয়েছেন। একদমই দেবাশিস, শুনলাম মমতা বালা ঠাকুর তিনি কি অভিযোগ করছেন, তিনি কি দাবি করছেন, পাশাপাশি মতুয়া কর্মী সমর্থক যারা রয়েছেন তোমার সঙ্গে তারাও তাদের বক্তব্য রাখলেন। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডলের সঙ্গে। সাংসদ মমতা বালা ঠাকুর তার বাসভবনে কিভাবে হামলার ঘটনা ঘটেছে, তৃণমূলের পক্ষ থেকে যে পোস্ট করা হয়েছে সেই পোস্ট থেকেও আমরা দেখতে পেলাম পরিষ্কার ঠিক কি ঘটেছিল রবিবার রাতে। একেবারে মধুবন্তী, এবং যেমনটা মমতা বালা ঠাকুর তিনি কিন্তু একেবারে অভিযোগ তুলেছেন যেমন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, তার পাশাপাশি কিন্তু তিনি সরাসরি নরেন্দ্র মোদীকেও কিন্তু নিশানা করেছেন। তিনি যেমনটা বললেন, আমরা শুনলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারে বারে বলছেন যে নারীর সম্মান রক্ষা করতে হবে, নারীর সম্মান রক্ষা করার জন্য সবাইকে সামনে আসতে হবে, এগিয়ে আসতে হবে। কিন্তু তারই যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি কিভাবে এসে এইভাবে বড়মা বিনাপানি দেবীর এই বাড়ির তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করতে চাইছেন, এই অভিযোগই কিন্তু তুলেছেন মমতা বালা ঠাকুর। একদমই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর বিরুদ্ধে তালা ভেঙে বড়মা বিনাপানি দেবীর ঘরের দখল নেওয়ার অভিযোগ উঠেছে এবং যে ভিডিও প্রকাশ্যে এসেছে আপনাদের সামনে আমরা তা তুলে ধরছি। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন একটি কোলাপসেবল গেটের তালা ভাঙতে দেখা যাচ্ছে। মমতা বালার অভিযোগ যেটা, যে শান্তনু এবং তার দলবল তার ঘরে ঢুকেছেন, তাকে গালিগালাজ করেছেন, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, আতঙ্কে রয়েছেন যথেষ্ট। তার বডি ল্যাঙ্গুয়েজ থেকেও সেটা স্পষ্ট। মমতা বালা ঠাকুর আমাদের সঙ্গে কথা বললেন এবং তিনি যেটা বারবার অভিযোগ করছেন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্য তার একটাই কথা যে মহিলা হওয়ায় তার উপর অত্যাচার করা হচ্ছে এবং তার ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শান্তনু ঠাকুর তিনি কিন্তু দাবি করছেন যে বড়মা প্রয়াত হওয়ার পর থেকে তার ঘরে ঢুকতে পারেন না তার পরিবার, নাতি হিসেবে তারও কিন্তু অধিকার রয়েছে এই বড়মা বিনাপানি দেবীর ঘরে ঢোকার। মধুবন্তী, আমরা এবার যে খবরের দিকে নজর রাখবো, এবার দিলীপ ঘোষের মুখে সার্জিক্যাল স্ট্রাইকের কথা। যারা রাষ্ট্রদ্রোহী, যারা রাজ্যে বোমা বন্দুকের কারখানা করছে তাদের রিয়াদ করা হবে না, এমনই মন্তব্য করেছেন আজ দিলীপ ঘোষ। এবং তিনি আর কি বলেছেন, প্রয়োজনে সবাইকে মাটি থেকে খুঁড়ে বের করা হবে, পুলওয়ামা বালাকোটের মতো বাংলাতেও সার্জিক্যাল স্ট্রাইক হবে, এমনই হুঁশিয়ারি দিলীপ ঘোষের। স্বর্ণালী, একটা জিনিস যদি আমরা দেখি, দিলীপ ঘোষ তার মন্তব্যে তো বারবারই বিতর্ক উঠেছে, রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে তার মন্তব্যে। লোকসভা নির্বাচন যত কাছে আসছে তিনি একটা করে মন্তব্য করছেন এবং তাই নিয়ে কিন্তু তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। একদমই মধুবন্তী, এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি কিন্তু এনআইএ হামলার শিকার হয়েছে। আপনারা জানেন শুক্রবার রাতে যখন এনআইএ ভূপতিনগর যায় তখনই কিন্তু সেখানে গিয়ে হামলার শিকার হয় এনআইএ, এবং তারপরে সেই ঘটনায় কিন্তু এবার সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি কিন্তু এবার সেই ঘটনায় বাংলায় সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলেন। তিনি যেমনটা বলেছেন, রাষ্ট্রদ্রোহীদের রিয়াদ করা হবে না কোনোভাবেই, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বাংলাতেও সার্জিক্যাল স্ট্রাইক করা হবে, মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। এনআইএ ঘটনায় এবার সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। আমরা দেখেছি বারে বারে দিলীপ ঘোষের একাধিক মন্তব্যে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি, এবং লোকসভা নির্বাচন যতই কাছে এগিয়ে আসছে ততই কিন্তু এই কটাক্ষ পাল্টা কটাক্ষ, নিশানা পাল্টা নিশানা লেগেই রয়েছে, এবং তার মাঝেই যে নাম রয়েছে তা কিন্তু দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের একাধিক মন্তব্যে দেখেছি আমরা বারে বারে ঝড় উঠেছে রাজনীতির মহলে। তিনি ঠিক কি বলেছেন আজ শুনবো। যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বম বন্দুক নিয়ে কারখানা করছে, বম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। কারণ যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া। এবারে তৃণমূলের প্রশ্নে এনআইএ ডিজির নিয়োগ। বিজেপি শাসিত মহারাষ্ট্রের এটিএস প্রধান ছিলেন সদানন্দ দাতে, তাকে 26শে মার্চ এনআইএ ডিজির পদে বসানো হয়। আচরণবিধি ঘোষণার পর কেন নিয়োগ?
প্রশ্ন তোলা হয়েছে। একেবারে, এবং মধুবন্তী তার পাশাপাশি কিন্তু বলা হয়েছে কমিশনের অনুমোদন ছাড়া কিভাবে এই নিয়োগ তদন্ত করে দেখা উচিত কমিশনের। বিজেপি এজেন্সি আঁতাত আরো জোরালো হলো। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট তৃণমূল সাংসদ সাকেত গোখলের। একদমই, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই প্রসঙ্গে যেটা বলেছেন যে বিজেপি এনআইএ একেবারে বলা যেতে পারে আঁতাত তো বটেই, একেবারে ভাই ভাই, কারণ যে ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি সেখানে এনআইএ এর উপর হামলার ঘটনা এবং সব মিলিয়ে সবকিছুই যেন পরিকল্পিত, এমনটাই কিন্তু তৃণমূল বারবার অভিযোগ করছে। একেবারে মধুবন্তী, এবং এবার কিন্তু একেবারে তৃণমূলের প্রশ্নে এনআইএর ডিজির নিয়োগ। বিজেপি শাসিত যে আপনাদের আবারও জানিয়ে রাখি, তৃণমূলের প্রশ্নে এবার এনআইএর ডিজির নিয়োগ, এবং বিজেপি শাসিত যে মহারাষ্ট্রের এটিএস প্রধান ছিলেন সদানন্দ দাতে, তাকে 26শে মার্চ এনআইএর ডিজির পদে বসানো হয়। আচরণবিধি ঘোষণার পর কেন এবং কিভাবে এই নিয়োগ, সে নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছে এবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অনেক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কিন্তু এই বক্তব্যটা রাখছে, এই যে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে, তারপরেও নিয়োগ কেন, তারপরেও সিদ্ধান্ত বদল কেন, নানা রকম বদল সিদ্ধান্ত হচ্ছে, এই সমস্ত নিয়ে বারবার যখন প্রশ্ন তুলছে তৃণমূল, তখন এইবার এই যে প্রসঙ্গে তারা চলে এলো তা হলো ডিজির পদে কেন বসানো হলো অন্য একজনকে, এবং আচরণবিধি ঘোষণার পর এই নিয়োগ কেন, এই প্রশ্ন উঠলো। কমিশনের অনুমোদন ছাড়া কিভাবে নিয়োগ তদন্ত করে দেখা উচিত কমিশনের। বিজেপি এজেন্সি আঁতাত বহু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল এই অভিযোগ করছে, এবং এই অভিযোগ আরো জোরালো করা হলো। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পক্ষ থেকে পোস্ট করলেন সাংসদ সাকেত গোখেল। একেবারেই মধুবন্তী, আমরা দেখেছি যে একদম সম্প্রতি কিন্তু এনআইএর উপর হামলার ঘটনা ঘটেছে, এবং তা নিয়ে যেভাবে জল ঘোলা হচ্ছে রাজ্য রাজনীতিতে, সেখানে কিন্তু বারে বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু বারে বারে বিজেপি এবং এজেন্সির আঁতাতের অভিযোগ তুলছেন, এবং এ বিষয়ে কিন্তু এবার আবারও সরব হয়েছে তৃণমূল। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এবার তৃণমূলের প্রশ্নে এনআইএর ডিজির নিয়োগ, ঠিক কি অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে? বিভিন্ন সংস্থা যেগুলো নিয়েছে, কেন্দ্রীয় শাসিত সংস্থা, সেগুলো নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। যেভাবে মহারাষ্ট্রের একজনকে ডিজি পদে, এনআইএর ডিজি পদে নিয়োগ করা হলো, তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে টুইট করেছেন, এবং সেখানে যেভাবে মহারাষ্ট্রের একজন আধিকারিককে ডিজি পদে নিয়োগ করা হয়েছে, এবং সেখানে নির্বাচন ঘোষণার পরেই যেখানে আদর্শ আচরণবিধি রয়েছে, সেখানে নির্বাচন কমিশনের কোনো রকম সবুজ সংকেত ছাড়া কিভাবে নিয়োগ করা হলো তা নিয়েও প্রশ্ন উঠছে। এছাড়াও বেশ কয়েকটি ঘটনা যেভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন ঘোষণার পরে কিভাবে একজন এনআইএর এসপির সঙ্গে ভারতীয় জনতা পার্টির একজন নেতা তিনি কথা বলতে গেলেন, এবং তিনি হাতে পার্সেল নিয়ে ঢুকেছিলেন এবং বেরোনোর সময় খালি হাতে তিনি বেরোলেন, সে নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ আজকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানানো হবে, সেখানেও কিন্তু এই অভিযোগগুলি সমস্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হবে। এছাড়াও একটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি 8 মিনিটের ভিডিও ক্লিপিং কিন্তু তুলে দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেখানে বিস্ফোরক বেশ কিছু অভিযোগ রয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বারবার যে এনআইএ বা যে কেন্দ্রীয় শাসিত সংস্থাগুলি রয়েছে তার সঙ্গে যে বিজেপির যোগসাজশ রয়েছে তাই প্রমাণ করার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস। একদমই, ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম, আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে দেবজ্যোতি ঘোষ। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। আরো বারোই ফিরছে, আরো অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, সরাসরি চলে যাব বাঁকুড়ার রায়পুরে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তার প্রচার সভা থেকে সরাসরি শোনাবো আপনাদের। প্রতিবার পরীক্ষায় ফার্স্ট হয়, আমি তাই ওদের জন্য বাঁকুড়া ইউনিভার্সিটি করে দিয়েছিলাম। মনে রাখবেন, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বালুচুরি শাড়ি, মেয়েদের কাজ, ছেলেদের কাজ, হাতের ডোকরা, পোড়া মাটির পুতুল, ধামসা মাদল, সমাজ সংস্কৃতি। একদিকে আমার সাঁওতাল ভাই বোনেরা, আপনাদের জোহার। একদিকে আমার ভূমিজ ভাই বোনেরা, একদিকে আমার মুন্ডা ভাই বোনেরা, একদিকে আমার মুর্মু ভাই বোনেরা, একদিকে আমার সমস্ত রকম সঙ্গীত ঘরানা বিষ্ণুপুরের বিখ্যাত স্বর্ণচরী শাড়ি, বালুচরী শাড়ি,
জিআই প্রোডাক্ট পেয়েছে। পোড়ামাটির পুতুল, যামিনী রায়, যদু ভট্ট, রামকিঙ্কর বেজ, প্রত্যেকে এখানকার বিখ্যাত মানুষ। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন বিষ্ণুপুর, আরামবাগ, তারকেশ্বর এই রাইলটা আমি করে দিয়েছিলাম এবং আমি বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর থেকে আরামবাগ পর্যন্ত তার আগে একটু আমি ট্রেনটা উদ্বোধনও করে দিয়েছিলাম। বাঁকুড়া স্টেশনও নতুন করে করেছিলাম, একাধিক নতুন ট্রেন দিয়েছিলাম। বিষ্ণুপুর মুকুটমণিপুর রেল লাইন ওটাও আমি করে দিয়েছিলাম। জয়রামবাটি কামারপুকুর থেকে একটা 3,500 কোটি টাকার রাস্তা দেয়া হয়েছে, যেটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যুক্ত করবে। জলের জন্য প্রায় 3,40,000 বাড়িতে পানীয় জল পৌঁছবে। ইতিমধ্যে 1,40,000 বাড়িতে পৌঁছেছে এবং এর জন্য 3,500 কোটি টাকার একটা জলের প্রকল্পও নেওয়া হয়েছে, যেখান থেকে আগামী দিন পুকুর থেকে আপনাদের জল তুলতে হবে না। আগে বাঁকুড়া ছিল অশান্তির জায়গা, জঙ্গলমহল ছিল, সন্ত্রাসের জায়গা, মানুষ বেরোতে পারতো না। আর রায়পুর দিয়ে, সাকরাইল দিয়ে গুন্ডারা বেরিয়ে যেত, তাদের হাতে খুনের রক্ত ছিল। আমাদের সরকার আসার পর মামাটি মানুষের, আমরা কিন্তু মনে রাখবেন, আমরা জঙ্গলমহলকে শান্তি করে দিয়েছি। এটা আপনাদের অবদান, মামাটি মানুষের অবদান, আমাদের ছাত্রছাত্রীদের অবদান, আমাদের শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে ICDS, আশা, বিআরপি থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে সবাই কাজ করেছে, পুলিশও। আপনারা জানেন নতুন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা, 4টে মাল্টি স্পেশাল হসপিটাল করে দিয়েছি এই জেলায়। ওন্দা, ছাতনা, বর্জরা, বিষ্ণুপুর, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের ক্যাম্পাস, ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং প্রচুর ভলেন্টিয়ারি নেওয়া হয়েছে। এবং বাঁকুড়ার মধ্যে পড়ে রঘুনাথপুর, 74,000 কোটি টাকা ওখানে ইনভেস্ট করা হচ্ছে, যাতে 1.5 লক্ষ ছেলে মেয়ে চাকরি পায়। এবং বর্জরাতেও করা হচ্ছে, অন্যান্য জায়গাতেও করা হচ্ছে। যারা সেলফ হেল্প গ্রুপে আছেন তাদের জন্য মনে রাখবেন, আমরা জেলায় জেলায় মার্কেট করে দেবো। আমাদের বাজেটে বলা আছে যাতে আপনাদের জিনিসপত্র ওই মার্কেটে গিয়ে আপনারা বিক্রি করতে পারেন এবং আপনাদের ইনকাম বাড়ে। এবং বছরে যখন আপনি প্রথম করবেন সেলফ হেল্প গ্রুপ, তখন 25,000 টাকা একটা দেওয়া হয়, যেটা হচ্ছে আপনার সেলফ হেল্প গ্রুপটা চালু করবার জন্য। আদিবাসী মানুষের জমি আগে কেড়ে নেওয়া হতো, আমরা কিন্তু আদিবাসী জমির জন্য আইন করেছি। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া চলবে না, আদিবাসীদের জমি আদিবাসীদের কাছেই থাকবে। এটা আপনাদের আইন, জঙ্গলের আইন, আদিবাসীদের আইন। মনে রাখবেন, কেন্দ্রের নীতির ফলে আজকে আদিবাসীদের ওপর সারা দেশে অত্যাচার হচ্ছে। মণিপুরে আপনারা দেখেছেন কিভাবে উলঙ্গ করে, নৃত্য করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনারা হাতরাসে দেখেছেন, আপনারা বিলকিসের ফ্যামিলিকে দেখেছেন। আজও বিলকিস ধর্ষিত হয়ে ঘুরে বেড়াচ্ছে বিচারের জন্য। সাক্ষী ভারতবর্ষকে মেডেল এনে দিয়েছে সোনা, সেই সাক্ষী স্বর্ণ মেয়ে আজকে নির্যাতিত হয়েছে বিজেপির নেতার দ্বারা। আপনারা জানেন বাঁকুড়া, বিষ্ণুপুর দুটো সিটি পেয়েছিল গত লোকসভায় বিজেপি দল। কিছু করেছে? আমি জিজ্ঞেস করছি, কিছু করেছে? বাঁকুড়ার এমপি কিছু করেছে? বিষ্ণুপুরের এমপি কিছু করেছে? কবার রায়পুরে এসছেন, কবার তালডাংরায় গেছেন, কবার বাঁকুড়ায় গেছেন? নিজের কাজ নিয়ে ব্যস্ত, এরা মানুষের কাজে ব্যস্ত নয়। আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম,
তার জানি না ডিভোর্স হয়েছে কিনা, তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে, এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল। যারা মিথ্যে কথা বলে বেড়ায়, সব ছবি আমার কাছে আছে। মনে রাখবেন, শাড়ি এবং সারনা ধর্ম কেন্দ্রকে স্বীকৃতি দিতে হবে। আমরা চিঠি দিয়েছি, আমরা যা করার করেছি, তা সত্ত্বেও করছে না। উপরন্তু কি করেছে? আমরা কুরুক ভাষাকে মর্যাদা দিয়েছি, অল চিকিকে দিয়েছি, সিলেবাস করেছি, পার্শ্ব শিক্ষক করেছি, আমরা WBS তাদের ভাষা রেখেছি এবং সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছি। আমরা জয় জোহার, জোহার, জয় জোহার, জোহারের নামে জয় জোহার করে পেনশন করেছি, তপশিলি বন্ধু পেনশন করেছি। আমরা 2,15,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। কি মা বোনেরা টাকা পেয়েছেন? যারা 500 টাকা পেতেন 1000 টাকা হয়েছে। যাদের 60 বছর বয়স হয়ে গেছিল 606 লাখ ছিলেন। আমি বলেছিলাম 60 বছর বয়স হয়ে গেলেও আপনাদের প্রোগ্রাম চলবে, আপনারাও টাকা পেয়েছেন নিশ্চয়ই। আমি অলরেডি করতে বলে দিয়েছিলাম, বাজেটে আমাদের ছিল। যার 60 বছর বয়স হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার, সেও সারা জীবন পাবেন। এটা মাথায় রাখবেন, এটা আপনাদের মেয়েদের গ্যারেন্টি। আর তপশিলি আদিবাসীরা আগে 1000 পেতেন, এখন 1200 টাকা পাচ্ছেন। আর লক্ষ্মীর ভাণ্ডার সবার জন্য, আমার মা, আম্মা, মাদার সকলের জন্য। মনে রাখবেন, আমরা মনে রাখবেন, ফরেস্ট পাট্টা দিই, কমিউনিটি ফরেস্ট পাট্টা দিই। কেন্দুপাতার দাম বাড়িয়েছি। হাতি কাউকে মেরে ফেললে সঙ্গে সঙ্গে চাকরি, 5 লক্ষ টাকা। এছাড়াও বিরসা মুন্ডা, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি, হুল দিবসে ছুটি দিয়েছি, করম পূজায় ছুটি দিয়েছি, বিরসা মুন্ডা বিশ্ববিদ্যালয় করেছি, রঘুনাথ মুর্মু তার নামে অনেক ইনস্টিটিউশন তৈরি করেছি। আর যারা মনে রাখবেন আশ্রমিক স্টুডেন্ট ছিল, তারা আগে 1000 টাকা পেত, অনেক সময় খাওয়া দাওয়া ঠিক মতো পেত না, তাই এখন তাদের ব্যাংক চেকে 1800 টাকা করে যায়, যারা আদিবাসী ছেলেমেয়েরা যারা বিভিন্ন আশ্রমিক স্কুলে থাকেন। মনে রাখবেন, জায়ের থান, মাজির থান, সংখ্যালঘুদের বেরিয়াল গ্রাউন্ড, হিন্দুদের শ্মশান, বৈতরণী, সব প্রোগ্রামই আমরা করছি। এবং আদিবাসী গুণীজন সম্বর্ধনা, জঙ্গলমহল উৎসব, করম পুজো, বিশ্ব আদিবাসী দিবস, হুল দিবস, আদিবাসী উৎসব, জয় জোহার, আদিবাসী মেলা, সবটাই কিন্তু আমরা করি। আর ল্যাম্পের দায়িত্বে এখন বিডিওরা আছে, আমি তাদের বলবো, ল্যাম্পের যারা দায়িত্বে আছেন তারা যেন আদিবাসীদের কাজগুলো ঠিকমতো বিডিওরা, তারা তাদের প্রশাসনিক অনুযায়ী তারা যেন প্রশাসনটা করে, যাতে মানুষের অসুবিধে না হয়। এটা ইলেকশনের টাইম। আমি অবাক হয়ে গেলাম, আপনারা আগের বার দেখেছেন, আমরা বিধানসভা নির্বাচনের আগে বলেছিলাম আমরা জিতলে 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব, এবং যারা তপশিলি আদিবাসী তারা 1000 টাকা পাবেন। আমরা করেছিলাম, আমরা দিয়েছিলাম কি দিইনি? বিনা পয়সায়, মায়েরা একটু বেশি করে বলুন, বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, দিয়েছি কি দিইনি? সবুজ সাথীর সাইকেল বিনা পয়সায় ক্লাস 9-এ পান কি পান না? আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত যারা পড়াশুনো করবে জেনারেল স্টুডেন্ট থেকে সব স্টুডেন্টরা স্মার্ট কার্ড পাবেন, তারা পেয়েছেন কি পাননি যারা অ্যাপ্লাই করেছেন? কৃষক ভাতা 10,000 টাকা করে দেবো বছরে, সেটা দিই কি দিই না? আদিবাসী ভাতা দিই কি দিই না? তপশিলি বন্ধু দিই কি দিই না? জয় জোহার দিই কি দিই না? সিভিকের মাইনে বেড়েছে কি বাড়েনি?
ভিআরপির মাইনে বেড়েছে কি বাড়েনি, আশার মাইনে বেড়েছে কি বাড়েনি, অঙ্গনওয়াড়ির মাইনে বেড়েছে কি বাড়েনি, আমাদের শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে কি বাড়েনি, এমনকি যারা সরকারি কর্মচারী আছে তারাও 4% দিয়ে পেয়েছে, আবার মে মাসে তারা আবার 4% দিয়ে পাবে। কোথার থেকে পাবো আমরা এত টাকা? কেন্দ্র তো আমাদের কিছু দিচ্ছে না। 6,65,000 কোটি টাকা নিয়ে গেছে আমাদের টাকা, আর 1,84,000 কোটি টাকা দেয়নি। তা সত্ত্বেও মনে রাখবেন সবার মাইনে বাড়ানো হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000, 1000 থেকে 1200 করা হয়েছে এবং চলবে। ভাই বোনেরা আমার লক্ষ্মী, ভাই বোনেরাও মনে রাখবেন কারো মা লক্ষ্মী, কারো মা সরস্বতী, কারো মা মাদার, কারো মা আম্মা, কেউ ভূমিজ, কেউ কুর্মী, কেউ আদিবাসী, কেউ মুন্ডা, কেউ মাহাতো, কেউ আমাদের কুম্ভকার, কেউ বা মাহেলি, কেউ বা বাউরি, কেউ বা বাগজি, কত রকম আছে আমাদের ধর্ম। আমি 3টে কথা আপনাদের বলে যাই, সাবধান হয়ে যান। প্রধানমন্ত্রী কালকে জলপাইগুড়িতে মিটিং করতে গিয়েছিলেন, আমার কোনো আপত্তি নেই, স্বাগত। আপনি পশ্চিমবাংলায় ব্লকে ব্লকে মিটিং করুন, আমার কোনো আপত্তি নেই, কারণ এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোনো সাহায্যের কথা বললেন না, যাদের ঘরগুলো পড়ে গেছে, যাদের বাচ্চারা মরে গেছে, যারা আজও রাস্তায় পড়ে আছে। আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের ওখানে, সবাইকে আমরা রিলিফ দিয়েছি। আর বাংলার বাড়ির প্রকল্পে 1,20,000 টাকা করে দেবে বলে 5,000 বাড়ির জন্য সরকার, প্রশাসন, ইলেকশন কমিশনকে লিখেছে আজ থেকে 7 দিন আগে। এটা সেন্ট্রালের টাকা নয়, আমরা দেবো টাকা, তাও পারমিশন পাচ্ছি না। ইলেকশন না থাকলে আমি 1 সেকেন্ডে করে দিতাম, ইলেকশন বলে আমাকে পারমিশন নিতে হচ্ছে। আর বিজেপি বলছে ইলেকশনের আগে দেবে না। মোদিবাবু কি বলে গেলেন? আমি মোদিজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘজীবন লাভ করুন। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4ই জুন নির্বাচন হয়ে গেলে चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा? अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। हर जगह में जेल तो पहले ही बना दिया। आपका एक पॉकेट में एनआईए और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी, तो और एक पॉकेट में इनकम टैक्स। एनआईए, सीबीआई बीजेपी का भाई भाई, इनकम टैक्स, ईडी और इनकम टैक्स बीजेपी का टैक्स कलेक्शन फंडिंग बॉक्स, फंड कलेक्शन, यही तो चल रहा है। और इसको बाद में आप धमकी दे रहा है। किसको धमकी दे रहा है आप? हम लोग आपको डरते नहीं हैं। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा। हमारा एजेंट को अरेस्ट कर रहे हैं आप। हमारा, अगर आपका हिम्मत है जनता को वोट लेकर, राय लेकर जीतने के लिए, तो आप क्यों अरेस्ट कर रहे हैं? क्यों आप हेमंत को अरेस्ट कर रहे हैं? ट्राइबल लीडर हेमंत का बीवी का साथ मेरे को कल बात हुआ। एक ही देश में ट्राइबल लीडर है जो चीफ मिनिस्टर थे। आप क्या नहीं कर रहे हैं? दिल्ली का चीफ मिनिस्टर को भी अरेस्ट करके रखा है, लेकिन उसको कोई फर्क नहीं पड़ता, वो और भी ज़्यादा वोट में ये लोग जीतेगा। आप हमारा इधर में परसों भी रात में जाके महिला लोगों को तंग किया, और तंग करके अभी कहता है महिला लोगों ने मेरे को अटैक किया। क्यों रात में हम जाएंगे? और लॉ एंड ऑर्डर इज ए स्टेट सब्जेक्ट। पुलिस को नहीं बता के
आप 3 बजे जाके हमला करते हैं महिला के ऊपर और 5 बजे पुलिस को इंफॉर्मेशन देता है। ये क्या कोई तरीका है? এটা কখনো কিছু হতে পারে কি মা ভাই বোনেরা? হতে পারে? আর হুঙ্কার দিচ্ছেন, আপনার হুঙ্কার আপনার দলকে চাঙ্গা করার জন্য দিন, আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন, কিন্তু মনে রাখবেন গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাই অক্সাইড, ওটা নাইট্রোজেন, ওটা ইলেকশনে কাজ করে না। ইলেকশনের পরে এখানে তো আমাদের সরকার থাকবে, আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথা থেকে? আপনি যে বলছেন সবাইকে জেলে পাঠাবো জুন মাসের পর, তা আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে, তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো। কিন্তু আমি কি কথা কখনো বলেছি? আমি এ কথা বলতে চাইনি, তার কারণ আমি এটা বিশ্বাস করি না। আমি অনেক খুন দেখেছি, আমি অনেক বন্দুকের সাথে লড়াই করেছি, আমি অনেক অত্যাচারের সাথে লড়াই করেছি, আমি অনেক স্বৈরাচারের সাথে লড়াই করেছি। আমি এসবে ভয় পাই না। বন্দুক আমার মাথায় ব্রেন অপারেশন হয়েছে, আমাকে ডান্ডা দিয়ে লোহার ডান্ডা দিয়ে মেরে সিপিএম খুন করতে গেছিল। আমার 2টো হাত ভাঙা, 2টো হাতে অপারেশন হয়েছে, আমার 2টো চোখে অপারেশন হয়েছে, আমার কোমরে এখনো চোট আছে। নন্দীগ্রামে আমার পায়ে মেরে চোট করে দিয়েছিল। তা সত্ত্বেও জেনে রাখবেন ঈশ্বর আল্লাহ যা বা জয় জোহার, যতদিন মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া থাকবে, জোয়ার থাকবে, ততদিন আপনাদের মাঝে থাকব। আর আমার মুখ বন্ধ করা সহজ নয়। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলেন, আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, আমি ধামসা বাজাতে ভালোবাসি, আমি মাদল বাজাতে ভালোবাসি, আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি, আমি ক্যাশিও বাজাতে ভালোবাসি, আমি বাঁশি বাজাতে ভালোবাসি, আমি আঁকতে ভালোবাসি, আমি লিখতে ভালোবাসি। কিন্তু আপনাদের মতো আমি দাম্ভিক নই, আমি একজন সাধারণ মানুষ। আপনি কি বলেন मोदी का गारंटी? मोदी का गारंटी की जून महीना के बाद सबको जेल में भर देगा। আর আমাদের গ্যারান্টি কি জানেন? মা মাটি মানুষ, মমতা ব্যানার্জি নয়। আই অ্যাম নোবডি, আমি তো আপনাদের পরিবারের একজন মেম্বার। আমার গ্যারান্টি আপনারা, আর আপনাদের গ্যারান্টি লক্ষ্মীর ভাণ্ডার, আপনাদের গ্যারান্টি কৃষক বন্ধু, আপনাদের গ্যারান্টি বিআরপি, আপনাদের গ্যারান্টি কৃষক ভাতা, আপনাদের গ্যারান্টি মাঝি থান, আপনাদের গ্যারান্টি জাহের থান, আপনাদের গ্যারান্টি বিরসা মুন্ডা, আপনাদের গ্যারান্টি রঘুনাথ মুর্মু, আপনাদের গ্যারান্টি রবীন্দ্রনাথ ঠাকুর, আপনাদের গ্যারান্টি নজরুল, আপনাদের গ্যারান্টি যামিনী রায়, আপনাদের গ্যারান্টি গান্ধীজি, আপনাদের গ্যারান্টি নেতাজি, আপনাদের গ্যারান্টি 100 দিনের কাজ, আপনাদের গ্যারান্টি আবাস যোজনা থেকে শুরু করে সব কিছু। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, 3 বছর ধরে দেয় না। 59 লক্ষ লোক টাকা পাচ্ছিল না, আমরা টাকা দিয়ে দিয়েছি। এবং এখন থেকে জেনে রাখবেন, মিথ্যে কথা বলছে দুর্নীতি। কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও। মুখে বললে আর হয়ে গেল? চোরদের সম্রাট, গুন্ডাদের সম্রাট, কয়লার সম্রাট। কেন তোমার গরু আসে উত্তরপ্রদেশ দিয়ে টাকা খেতে খেতে, রাজস্থান দিয়ে টাকা খেতে খেতে বাংলায় কেন ঢোকে? আমরা চাই না বাংলা দিয়ে আসুক। ওটা কার আন্ডারে? বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। নিজেরা সামলাতে পারো না জুমলা সরকার, ভাওতাবাদ সরকার, গুন্ডাদের সরকার, চোরেদের সরকার, কুৎসিত ভাষা বলার সরকার, কলঙ্কিত সরকার। গণতন্ত্রকে ধুল্লুণ্ঠিত করেছো, কলঙ্কিত করেছো, কুৎসিত করেছো, আর আজকে আবার হুঙ্কার দেখাচ্ছ। আমি আপনাদের বলে নিই, আমরা কিন্তু 100 দিনের কাজের জন্য বাংলা সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা চাই না। আমরা কর্মসূচি চালু করে দিয়েছি। 50 দিনের কাজের গ্যারেন্টি তো দেবই, বাদ বাকি যদি কেউ 60 দিনও করে তাও করবে, আমরা অ্যালাউ করে দিয়েছি। আজকে আপনাদের জন্য কাজের জন্য ঘুরে বেড়াতে হবে না। গরিব মানুষকে এবছরও টাকা দেয়নি, তা সত্ত্বেও 45 দিন কাজ করে দিয়েছি।
ঘর 11 লক্ষ বাড়ির লিস্ট আমরা দিয়েছিলাম, যাতে কোথাও কোনো রকম কালির দাগ ছিল না, সব লিস্ট পরিবর্তন করে সত্যিকারের যারা গরিব তাদের। তোমরা কেন দিলে না সে টাকা? 136 বার টিম পাঠালে, কোয়ারি করলে, জিজ্ঞাসা করলে, তারপরে তারা গিয়ে রিপোর্ট দিল। আমি প্রধানমন্ত্রীকে 3 বার মিট করলাম, অফিসারদের সাথে অফিসারদের মিটিং হলো, কই টাকা তো দিলে না। আর আজকে বিজেপির কল সেন্টার থেকে আমাদের ডেটা নিয়ে ফোন করছে, করে বলছে आपको आवाज़ चाहिए तो आप फिर ये बीजेपी का कॉल सेंटर में दरखास्त कीजिए। করবেন না, আপনার দরখাস্ত করা আছে, ওটা করলে আপনার নামটা কেটে বাদ দিয়ে দেবে। আবাস আমরাই করে দেবো, যে 11 লক্ষ লিস্ট আমি দিয়েছি। আপনাদের আমি বলি, ইলেকশন শেষ হওয়ার পরেই প্রথম কিস্তির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা দেবো, আমরা চাই না ভিক্ষে, নিজে পায়ে দাঁড়াবো, বাংলার ক্ষমতা আছে, ভিক্ষে চাইব না। আর একটা কথা বলে দিই, মানুষ সাবধান, এনআরসি আর ক্যা, মাছের মাথার মাথা আর লেজু, মাথাটা হচ্ছে ক্যা আর লেজুটা হচ্ছে এনআরসি। যেই অ্যাপ্লিকেশন করলেন সঙ্গে সঙ্গে এনআরসিতে পড়ে গেলেন, আপনাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, আপনার সব পরিচয় বন্ধ, আপনি তখন বিদেশি হয়ে গেলেন। খবরদার কেউ ভুল করেও ক্যাতে নাম লেখাবেন না। আমরা কেউ করতে দেবো না, মানুষের অধিকার করতে দেবো না, এনআরসিও করতে দেবো না। মনে রাখবেন, আমরা সবাই নাগরিক। আর একটা কথা জেনে রাখুন, আর একটা বিল পাস করিয়ে নিয়েছে কিনা কে জানে, যা ইচ্ছে করে তো 147 জন এমপিকে বাদ দিয়ে ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ান। আপনারা জানেন হিন্দুদের মধ্যেও অনেক সাবকাস্ট আছে। হিন্দুদের মধ্যে যেমন ব্রাহ্মণ আছে, কায়স্থ আছে, শূদ্র আছে, নমশূদ্র আছে, ক্ষত্রিয় আছে। আদিবাসীদের মধ্যে তাদের বিয়ের সিস্টেম অন্য। আমি দেখেছি ওরা ঝুড়িতে করে তুলে কি সুন্দরভাবে করে। খ্রিস্টানদের বিয়ের সিস্টেম অন্য, সংখ্যালঘুদের মুসলিমদের বিয়ের সিস্টেম অন্য, ভূমিজ সম্প্রদায়ের বিয়ের সিস্টেম তাদের মতো করে, তারা কর্মী সমাজও তাদের মতো করে, আমরা আমাদের মতো করি। এটার মানে হচ্ছে আপনার নিজের ধর্ম বলে কিছু থাকবে না, আপনার আইডেন্টিটি থাকবে না, আপনার নিজস্বতা থাকবে না। বিজেপি কান ধরে তুলবে আর কান ধরে মুলবে আর বলবে যাও সব জেল মে চলা যাও, শুধু মোদিবাবু একা বাইরে থাকবেন আর সবাই জেলে থাকবে। আমরা বলি নতুন পার্লামেন্ট যেটা বানিয়েছো এখন থেকে ওটাকে জেলে ভরে দাও, ওটাকে জেলে কনভার্ট করে দাও, তাহলে আর তোমাকে হুঙ্কার দিতে হবে না। প্রধানমন্ত্রীর হুঙ্কার দেয়া আমি মানতে পারি না, আমি মানব না, কেউ মানবে না। আপনার কাছ থেকে লোকে ভদ্র ভাষা প্রত্যাশা করে। আমিও তো কথা বলছি, আপনি কথায় কথা বলুন না, ভাষায় ভাষা বলুন না, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের মৃত বাঘের থেকে আহত বাঘ কিন্তু আরও সাংঘাতিক। আমরা যদি লড়াই করি সে লড়াই সামলানোর ক্ষমতা আপনাদের কারও নেই। গণতান্ত্রিক ভাষায় কথা বলুন, অ্যারেস্ট বন্ধ করুন, 2 নম্বরই কাজ বিজেপি কর্মীদের করতে বারণ করুন। টাকা খেয়ে খেয়ে কালোগুলো সব বিজেপি যেই করছে সাদা হয়ে যাচ্ছে, আর তৃণমূল লড়াই করছে তাই তৃণমূল কালো হয়ে যাচ্ছে। ইন্ডিয়া গঠবন্ধন দিল্লিতে আছে কিন্তু বাংলায় নেই, এখানে কংগ্রেস সিপিএম বিজেপির সাথে আছে। তাই মনে রাখবেন আপনার একটা ভোট বিজেপির বিরুদ্ধে একটা ভোট, কংগ্রেসকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না, এখানে সিপিএমকে দিয়েও করবেন না, তৃণমূলকে দেবেন, জোড়া ফুলকে দেবেন, দেখে নেবেন চিহ্নটা কোথায় আছে,
কোথাও 5 নম্বরে থাকতে পারে, কোথাও 6 নম্বরে থাকতে পারে, কোথাও 7 নম্বরে থাকতে পারে, তাতে কি যায় আসে? চিহ্নটা তো দেখতে পাচ্ছেন আমি যেটা বুকে পড়ে আছি। আমি আপনাদের কাছে এটুকু বলে বারবার বলবো যে আমি অলচিকি ভাষা থেকে শুরু করে, কুর্মি ভাষা থেকে শুরু করে, কুরুক থেকে শুরু করে, কুরমালি থেকে শুরু করে সব ভাষাকেই আমি ভালোবাসি এবং সব ভাষাকে আমি জানিও, এবং আপনাদের সকল ভাষাকে আমি অনেক অনেক সম্মান জানাই। আপনারা সবাই ভালো থাকুন। সামনে শুভ নববর্ষ আসছে, সবাইকে অনেক অভিনন্দন। অন্নপূর্ণা, চৈত্র সংক্রান্তি, নীল সংক্রান্তি আসছে, সবাইকে অনেক অভিনন্দন। মনে রাখবেন রমজান মাস আসছে, আগাম রমজান মাস, রোজা। আল্লাহ তাআলা আপনাদের রোজা কবুল করুক, দোয়া করুন। আগাম ঈদ মোবারক জানিয়ে যাই, চাঁদ মোবারক জানিয়ে যাই। আজকেও আমি 10 দিন ধরে বাইরে আছি, আজকে আমায় কলকাতা ফিরতেই হবে, কারণ ঈদ মোবারকের দিন আমাকে রেড রোডের প্রেয়ারে থাকতে হয়। আর তাছাড়া 9 তারিখে আমার একটা ইফতার দেয়া আছে, আমাকে সেখানে যেতে হবে। আমি ওটার পরে আবার আসবো নর্থ বেঙ্গলে, তারপরে আবার আমি 13 তারিখ রাত্রিরে মা কালীর পুজো দিই। প্রতি বছর দক্ষিণা কালিকা আমার বাড়ির সামনে সতীপীঠ, আমি সবার জন্য পুজো দিই, মা মাটি মানুষের জন্য। সেই পুজো দিয়ে আমি আবার 14 তারিখে পয়লা বৈশাখের দিন নর্থ বেঙ্গলে আসব। তারপর আস্তে আস্তে আপনাদের জানাবো। সেটের আকার সানাম কগে যাহার না পায় তাহেন তাবন পে, হক আইদার দহ লাগি জোড়া বাহারে ভোট এমপে। জোড়া ফুলকে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন। সবাই ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার সবাইকে। আমি অনুরোধ করব, এখন ইন্দ্রনীল সেন প্রখ্যাত গায়ক এখানে আছেন, সম্পাড়াও অনেকে আছেন, জেলা পরিষদের সভাধিপতি সহ, অলকা সহ, সবার নাম, বুয়া সহ, আমি সবার নাম হয়তো বলতে পারলাম না, সবাই আমার কাছে গুরুত্বপূর্ণ। মন লাগিয়ে কাজ করবেন, আর বাঁকুড়া বিষ্ণুপুর দুটোই দেখবেন, দুটোই আমাদের জিততে হবে। আমি এবার সবাইকে বসতে বলবো, শুধুমাত্র আমার সাথে আদিবাসী মেয়েরা থাকবে, সাথে জ্যোৎস্নাও থাকো। আদিবাসী মেয়েরা আমার দুপাশে এসো। ধামসা মাদল, একটা জোরে হাততালি হোক, জোরে জোরে জোরে, তালে তালে। দ্বিতীয় ধামসা বাজাবে। 1 2 3 4। পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন। ইন্তি ইঁদুর আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। জয় বাংলা, জয় বাংলা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার দেখা হবে। আমি আদিবাসী বোনদের কাছে কৃতজ্ঞ আমাকে শাড়িটি দেওয়ার জন্য, তাদের আমি এটা যত্ন করে রাখবো। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জোড়া ফুল জিন্দাবাদ, সমস্ত মামাটি মানুষ জিন্দাবাদ। জয় জোহর, জয় তৃণমূল, জয় বাংলা, 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 জয় বাংলা। ভালো থাকুন, সুস্থ থাকুন।